নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ। গল্প পাঠে আমি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প, অসাধারণ। সেদিন সকালবেলা সীতানাথ ডাক্তারের দোকানে বসিয়াছিলাম। খবরের কাগজ এখনো আসিয়া পৌঁছে নাই, কারণ মফস্বল জায়গা। খবরের কাগজ না পৌঁছিলে যুদ্ধের আলোচনা ঠিক জমে না। অদূরবর্তী বাজারে প্রাভাতিক সওদা সারিয়া নবীন মুখুজ্জে, শশধর মোহরি, কেনারাম মুখুজ্জে, মন্মথ মুখুজ্জে, বলাইদা প্রভৃতি ভদ্রলোক সীতানাথের ডাক্তারখানায় স্নানাহারের সময় পর্যন্ত রাজনীতি আলোচনা করিয়া থাকেন। ইহারা কোনো চাকুরি করেন না। দু একজন পেনশনপ্রাপ্ত সরকারি কর্মচারী, এক আধজনের বাপের প্রচুর পয়সা। ইহারা জার্মানি ও জাপানের সম্বন্ধে বহু ভবিষ্যৎবাণী করেন। যুদ্ধের পরিস্থিতি সম্বন্ধে এমন কথাবার্তা বলেন যাহা স্বয়ং হিটলার, চার্চিল ও তোজোরও অজ্ঞাত। হিটলার কি ভুল করেন, চার্চিলের কি করা উচিত ছিল, জাপান এমনটি না করিয়া যদি এমনটি করিত তাহা হইলে কি ঘটিত, এ সকল মূল্যবান উপদেশ সর্বদাই সেখানে উচ্চারিত হইতেছে। বর্তমানে কেনারাম মুখুজ্জে বলিতেছেন, আরে এই তোমাকে বলি শোনো ভায়া, ভুলটা হিটলারের কোথায় হলো শোনো। ডানকার্কের যুদ্ধের পরেই শশধর মোহরি বলিয়া উঠিলেন, আপনি ওই এক শিখে রেখেছেন, ডানকার্ক আর ডানকার্ক। আরে আসল ভুল তো সেখানে নয়, আসল ভুল হলো। এমন সময় একটি পুরুষের হাত ধরিয়া একজন স্ত্রীলোক সম্মুখের রাস্তা হইতে ডাক্তারখানার বারান্দায় উঠিয়া আসিল। পুরুষটির বয়স 40 থেকে 50-55 মধ্যে যে কোনো বয়স হইতে পারে। লোকটি রোগা, পরনে খাটো ময়লা ধুতি। মেয়েটির বয়সও নিতান্ত কম নয়, তবে পুরুষটির অপেক্ষা অনেক কম, 30-32-এর বেশি হইবে না। মেয়েটির পরনে তালি লাগানো শাড়ি, কিন্তু ময়লা নয়। তার মুখশ্রী একসময় বেশ ভালোই যে ছিল তা বোঝা যায়। দেহ খুব সম্ভবত অনাহারে ও ম্যালেরিয়ায় শীর্ণ। মেয়েটি বারান্দার প্রান্তে দাঁড়াইয়া বলিল, ও ডাক্তারবাবু। সীতানাথ ডাক্তার উহাদের দিকে একটু তাচ্ছিল্যের ভঙ্গিতে চাহিয়া বলিলেন, কি চাও? বাবু, একে একটুখানি দেখতে হবে। সীতানাথ ডাক্তার বুঝিয়াছিলেন ইহাদের দ্বারা বিশেষ কোনো অর্থাগমের আশা নাই। যত বড় কঠিন অসুখী হোক না কেন, দুর্ভিক্ষ পীড়িত চেহারা, পরনে তো ওই কাপড়, মাথা তৈলাভাবে রুক্ষ, রোগীর মধ্যে গণ্য করিয়া উৎফুল্ল হইবার কোনো কারণ নাই। তামাক টানিতে টানিতে বলিলেন, তা হয়েছে কি? হবে আর কি ডাক্তারবাবু, ওর জ্বর ছাড়ে না আজ 2 মাস হলো, তার উপর মেহ, শরীর একেবারে ভেঙে দিয়েছে। আমার উনি ছাড়া আর কেউ নেই, আপনি দয়া করে দেখুন। বলিয়া মেয়েটি প্রায় কাঁদিয়া ফেলিল। সীতানাথ ডাক্তার বলিলেন, কই, সরে এসো এদিকে। পরে রোগী পরীক্ষা করিয়া বলিলেন, এ দেখব কি, এর মধ্যে যে অনেক রোগ। তা কতদিন এমন হয়েছে? হ্যাঁ? পুরুষটি এবার ক্ষীণ সুরে বলিল, তা বাবু, অনেক দিন। আমি
আমি আজ 3-4 মাস ভুগছি, আর এই কাশি কিছুতেই যাচ্ছে না। মেয়েটি হাত তুলিয়া অধৈর্যের সুরে বলিল, তুমি চুপ করো দেখিনি, খুব ক্ষমতা তোমার, আমার হাড় মাস জ্বালিয়ে খেলে তুমি। ডাক্তারবাবু, ওর 3 মাস অসুখ। তাহার পর আমাদের দিকে ফিরিয়া বলিল, ওর কথা শুনবেন না, ওর কি কিছু ঠিক আছে? নিজের দিকে ওর কোনো খেয়াল নেই, এই শুনুন তবে আমার কাছে। কথাটা এভাবে শোনাইল যেন লোকটি দার্শনিক কিংবা কবি অথবা ব্রহ্মদর্শী। সাংসারিক তুচ্ছ বিষয়ে স্বভাবতই ইনি অনাসক্ত। বোধহয় ঈর্ষা প্রণোদিত হইয়াই সীতানাথ ডাক্তার পুরুষটিকে জিজ্ঞাসা করিয়া বসিলেন, তা তোমার গনোরিয়া হয়েছে কতদিন আগে? তা বাবু 4-5 মাস হবে। সেবার যখন। মেয়েটি ঝংকার দিয়া উঠিয়া বলিল, তুমি তো সব জানো কি না, চুপ করো। না বাবু, 2 বছর হয়ে গেল। আমার হাড় মাস ভাজা ভাজা করে খেলে ওই মিনসে কি জ্বালায় যে পড়েছি আমি, মরণ হয়তো হাড় জুড়িয়া যায় আমার। কাহার মরণ হইলে তাহার হাড় জুড়ায়, কথার ভাবে ঠিক ধরিতে পারিলাম না। সীতানাথ ডাক্তার বলিলেন, বাড়ি কোথায়? বাড়ি এই ছিটকি পোতায় বাবু, আমরা হাড়ি। ও, ঝিটকি পোতায় হাড়ির বাস আছে নাকি? না বাবু, দেশে দেশে ভেসে বেড়াচ্ছি ওই ওনারে নিয়ে। বিয়ে করা স্বামী, ফেলতে তো পারিনে। আজ 2 বছর উনি বিছানায় পড়ে, উঠতে হাঁটতে পারে না। কত ওষুধ বিশুধ করলাম আমাদের দেশে ঘরে, যে যা বলে আমি তাই করি, কিন্তু কিছুতেই সারাতে পারলাম না। দিন দিন যেন মানুষটা আর উঠতে পারে না, খেতে পারে না। তাই আজ বলি, ডাক্তারবাবুর কাছে নিয়ে যাই, একটু দেখুন আপনি ভালো করে। আমার আর কেউ নেই ডাক্তারবাবু। আমি এতক্ষণ বসিয়া বসিয়া দেখিতেছিলাম। এইবার বলিলাম, তা তোমার স্বামী কি কাজ করে? মেয়েটি ঝংকার দিয়া বলিয়া উঠিল, কাজ? ওরে আমার কাজের শিরোমণি রে, ও করবে কাজ। সেদিন পূবের সূর্য পশ্চিম পানে উঠবে না? পুরুষটি লজ্জিতভাবে বলিল, না বাবু, কাজ আমি করি নে, সে ক্ষমতা নেই তো করব কি? ওই ধান ভেনে দায়গিরি করে সংসার চালায়। তাই এই বাজারে বড্ড কষ্ট হয়েছে বাবু। মেয়েটি আবার বলিল, তুমি থামবে না বকে যাবে? বাবু শুনুন তবে বলি, কষ্ট দুঃখর বার্তা ও কি জানে? সংসারের কোনো খোঁজও রাখে? কৃতজ্ঞতার আবেগ বোধহয় অসম্বরণীয় হইয়া উঠল পুরুষটির। সে পুনরায় নম্র সুরে বলিল, তা যা বললে ও সে কথা সত্যি বটে। ও আমাকে জানতে দেয় না, নিজেই সব করবে। আমার তো খাটতে আমি পারি নে। আমার এই ডান পাটা একটু খোঁড়া, হাঁটতে পারি নে। এই দেখুন বাবু, এই পাটা। মেয়েটি আঁচল দিয়ে চোখ মুছিতে মুছিতে বলিল, না, আর বাবুদের সামনে তোমায় পা বার করতে হবে না। কিন্তু দেখিলাম
মেয়েটির চোখ ছলছল করিয়া উঠিয়াছে। এই গনোরিয়াগ্রস্ত খোঁড়া অকর্মণ্য বৃদ্ধের প্রতি এতটা দরদ ওর দেখিয়া বিস্মিত হইলাম। সীতানাথ ডাক্তার বলিলেন, তুমি ধাইয়ের কাজ জানো বললে না? পুরুষটি এ কথার উত্তর দিল, বলিল, খুব ভালো দাই বাবু। তা যে বাড়ি যাবে 1 কাঠা করে চাল, 1খানা করে কাপড় আর 1টি করে টাকা, ওই খরচ করে আমার চিকিৎসা করাচ্ছে বাবু। মেয়েটি উহাকে থামাইয়া বলিল, তুমি চুপ করো দেখিনি, তুমি কি জানো ওসবের? বাবু, দায়ের রোজগার আগে ভালোই চলতো, এখন আপনাদের এখানে হাসপাতাল হয়েছে পোয়াতিদের জন্যে, তা সব লোক এখানে আসে, আমাদের কাছে কেডা যাবে? ওই ধান ভেনে যা হয়, 2 মণ ধান ভাঙলি 5 কাঠা চাল পাওয়া যায়। কিন্তু বাবু, অসুখে ভুগে ভুগে আমার গতর গিয়েছে, আর তেমন খাটতে পারি নে। ধান ভানা বড্ড খাটুনির কাজ। যেদিন ধান ভানি, আজকাল রাত্রিরে বড্ড পা কামড়ায়। আমি বলিলাম, তা তোমার আর কে কে আছে? জম আছে বাবু, জম। যাতে হাড়ি বললে না? হ্যাঁ বাবু। তা ঝিটকি পোতা থেকে কি করে এলে? সে তো অনেক দূর। নৌকো করে এলাম বাবু, নৌকো। ভাড়াটে নৌকো? অনেক কেঁদে হাতে পায়ে ধরে 13 ঘন্টা পয়সা ঠিক হয়ে এলো ওই আমাদের গাঁয়ের রতন মাঝি। আমি তাকে ধরম বাপ বলে ডেকেছি তো। তা ধানের চাষ করো? না বাবু, গর্দন নেই, তার আবার ধানের জমি। বিচুলির ছাউনি 1খানা ঘর, তা এবার খসে পড়ছে। না খুঁচি দিলি এবার বর্ষায় সে ঘরে আর থাকা যাবেনি। বেলা হইয়াছিল, সেদিন চলিয়া আসিলাম। ইহার পর হইতে প্রায় 2 দিন অন্তর মেয়েটি উহার স্বামীর হাত ধরিয়া ডাক্তারখানায় হাজির হয়। কখনো ঔষধের দাম কমাইবার জন্য সীতানাথ ডাক্তারের হাতে পায়ে পড়ে, কোনোদিন স্বামীর সম্বন্ধে নানারূপ প্রশ্ন করে, কবে রোগ সারিবে, নৌকা ভাড়া দিয়া আর সে পারে না, ইত্যাদি। দেখিয়া শুনিয়া সীতানাথ ডাক্তারকে জিজ্ঞাসা করিলাম, ওকে কেমন দেখেন? ওর রোগ সারবে? সীতানাথ ডাক্তার হাসিয়া বলিলেন, বিশ্বাস তো হয় না, নানান উপসর্গ। ওর শরীরে কিছু নেই, তবে চেষ্টা করছি এই যা। অবশ্যই এ কথা উহাদের সাক্ষাতে কখনো হয় নাই। মাসখানেক পরে একদিন ডাক্তারখানায় বসিয়া আছি, দেখিলাম মেয়েটি আরো শীর্ণ হইয়া গিয়াছে। আর কিছুদিন এমন ধারা চলিলে ইহারই চিকিৎসার প্রয়োজন হইবে। হয়তো নিজে আধপেটা খাইয়া স্বামীর ঔষধপথ্য, নৌকা ভাড়া যোগাইতেছে। পরনের বস্ত্র জীর্ণতর হইয়া উঠিয়াছে। সেদিনের কাজ শেষ করিয়া তাহারা যখন চলিয়া যায়, আমি তখন মেয়েটিকে ডাকিয়া বলিলাম, একটু শোনো এদিকে। কি বাবু, তুমি ধাইয়ের কাজ করতে পারবে? সে হাসিয়া বলিল, ওই কাজই তো করি বাবু, তার পারব না। আমি উহাদের সহিত রাস্তায় বাহির হইয়া পড়িলাম। উদ্দেশ্য আমার বাসাটা তাহাকে চিনাইয়া দেওয়া। সে মাসেই আমার বাসাতে ধাত্রীর প্রয়োজন উপস্থিত হইবে। পথে মেয়েটি বলিল, দিন না বাবু,
একটা কাজ জুটিয়ে বড় কষ্টে পড়েছি এনাকে নিয়ে। এক এক শিশি ওষুধ 5 শিকে 1.5 টাকা। আমার রোজগার বড্ড মন্দা হয়ে গিয়েছে, আর চালাতে পারি নে বাবু। দিন না একটা কাজ জুটিয়ে, যা দেবে তাই করব। যদি 1 কাটা চাল, 1 খানা কাপড়, আর না হয় 8 আনা পয়সা দেবে, তাই নেব বাবু। আমার খাই নেই বাবু অন্য দায়ের মতো। তা বাবু, আমি রাত্রিরে আঁতুড়ে থাকবো, সেঁক তাপ করবো, ছাড়া কাপড় কাচবো? দিন একটা কাজ জুটিয়ে। আমি বলিলাম, ওই আমার বাসা, আর 1 পরে আমার বাসাতে দরকার হবে ধাইয়ের। চলো আমার সঙ্গে দেখিয়ে আনি, আর ওকে এখানে বসিয়ে রাখো। পুরুষটিকে বলিলাম, তুমি এই গাছতলায় বসে থাকো, বুঝলে? বাড়িতে আনিয়া ধাইকে দেখানো হইল, কিন্তু বাড়িতে আবার ও ধাই পছন্দ হইল না। অজুহাত অবশ্য পাড়া গাঁয়ের অশিক্ষিত ধাই, উহাদের কি জ্ঞান আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার সন্দেহ হইল, আসল কারণ মেয়েটি দেখিতে ভালো, এবং আমি উহাকে সঙ্গে করিয়া আনিয়াছি বলিয়া। পরদিন আবার তাহাদের সঙ্গে রাস্তায় দেখা। ডাক্তারখানায় দুজনে চলিয়াছে। আমাকে মেয়েটি ডাকিয়া বলিল, ও বাবু, একটু শুনুন। আমি তাহার কিছু না করিতে পারিয়া লজ্জিত ছিলাম। বলিলাম, বলো। আপনার বাড়িতে হলো না? না, আসলে ওদের সঙ্গে কমলা ধায়ের আগেই কথাবার্তা হয়ে গিয়েছে কিনা, তাই। ও, তা যাকে বাবু, আপনি অন্য এক জায়গায় কাজ জুটিয়ে দিন না। আচ্ছা, ঠিক আছে, দেখব। আরও এক জায়গায় সন্ধান আছে আমার। দেখুন না বাবু, তিনিই দয়া করবেন। চরিতামৃতে প্রভু বলেছেন। হাড়ির মেয়ের মুখে একথা শুনিয়া চমকিয়া উঠিলাম। আমি বলিলাম, তুমি চৈতন্য চরিতামৃত পড়ো? লেখাপড়া জানো নাকি? পুরুষটি বলিল, ও জানে বাবু। বইখানা তোমাদের বাড়ি আছে নাকি? আছে বাবু, ও রোজ পড়ে আমাকে শোনায়। বই পড়ে আর কাঁদে। হ্যাঁ বাবু। মেয়েটি সলজ্জ প্রতিবাদের সুরে বললে, থাক, তোমার অত ব্যাখ্যানা করতে হবে না, চুপ করো। না বাবু, ওর কথা শুনবেন না। ওই সন্ধেবেলাটা একটু আধটু পড়ি, তা ও বই পড়ে চোখ বজবার মতো অদেষ্ট কি আমাদের আছে বাবু? তুমি লেখাপড়া শিখলে কোথায়? উহার স্বামী বলিল, ওর মামার বাড়ি ছিল ধরমপুকুর। মস্ত শুয়োরের ব্যবসা ছিল, অবস্থাও ছিল ভালো। তবে এখন তাদের আর কেউ নেই, মরে হেজে গিয়েছে। নইলে আজ এমন দুর্দশা ওর হবে কেন বাবু? ও ছেলেবেলায় মামাদের কাছে থেকে স্কুলে লেখাপড়া করেলো। কি স্কুল? বউটি ইহার উত্তর দিল, কারণ এ প্রশ্নের উত্তর দেওয়া পুরুষটির সাধ্যাতীত, অতি জটিল প্রশ্ন। আপার প্রাইমারি স্কুল বাবু। তা তুমি পাশ করেছিলে? এখানে এসে পরীক্ষা দিয়ে গিয়েছিলাম। উহার স্বামী সপ্রশংস মুগ্ধ দৃষ্টিতে স্ত্রীর মুখের দিকে চাহিয়া বলিল, বাবু, ও পাশ করে 2 টাকায়
স্কলারশিপে এলো। বউটি তৎক্ষণাৎ ধমক দিয়া উঠিল, বলিল, তুমি চুপ করো দেখিনি। পুরুষটি তখনও ঝোঁক সামলাইতে পারে নাই, বলিল, জানেন বাবু, আমার সঙ্গে বিয়ে হয়ে আর নেকাপড়া ওর হলো না। মামারাও মরে হেজে গেল, ও যেমন মেয়ে, আমার হয়েছে সেই যারে বলে বানরের গলায় মুক্তোর মালা। সব অদেষ্টের ফল আর কি। আমি ওরে খেতে দেব কি? কি অসুখে পড়ে পর্যন্ত ওই আমারে খেতে দেয়। আমার এই চিকিৎসাপত্র সবই তো ওই চালাচ্ছে বাবু। আজকাল ওর রোজগার নেই, পেট ভরে দুটো খেতেও পায় না। আমারে বলে, তুমি সেরে উঠলি আমার। আবার আবার বাবুর সামনে ওই সব কথা। চলো বাড়ি, তুমি ঝাঁটা মারবো তোমার মুখে। তোমার খুব মুরত, মুরতের আবার ব্যাখ্যানা হচ্ছে, লজ্জা করে না তোমার? আমি মধ্যস্থতা করিয়া বলিলাম, আরে কেন, ও তো ভালোই বলছে। ওর যা ভালো লেগেছে তা ভালো বলবে না? না বাবু, যেখানে সেখানে ওসব কথা কে বলতে বলেছে ওকে বাবু? তা বলুক, কোনো দোষ হয়নি। বাবু দেন না আমার একটা কাজ জুটিয়ে। বললাম তো, চেষ্টা করব, একটু অপেক্ষা করো, দেখি দু একদিন। কাজ না পেলে বড্ড কষ্ট হচ্ছে বাবু। ধান ভানতে শরীর আর বয় না। দুমন করে ধান বাঁধলি এই যুদ্ধর বাজারে দুটো লোকের খাওয়া হয়, তাও বাবু শুধু খাওয়া, পড়া এ থেকে আর হয় না। একখানি কাপড়ে ঠেকেছে, একটা আঁতুড়ের কাজ জুটলি তবু একখানা কাপড় পাবো। কয়েকদিন ধরিয়া তাহাদের আর দেখিলাম না, কাজও কিছু জুটাইতে পারা গেল না। কাহার বাড়িতে কে অন্তঃসত্ত্বা আছে এ সংবাদ জোগাড় করা আমার কর্ম নয় দেখিলাম। এই সময় মন্বন্তর শুরু হইয়া গেল। চাউলের দাম আগুন হইয়া উঠিতেছে দিন দিন। আমাদের এই ক্ষুদ্র টাউনের আশেপাশের পল্লীগ্রাম হইতে দলে দলে ক্ষুধার্ত নরনারী হাঁড়ি ও মালসা হাতে ফ্যান ভিক্ষা করিবার জন্য ছুটিয়া আসিতে লাগিল। ক্রমে এমন হইল ফ্যানও অমিল। 10-20 সের ফ্যান কোনো গৃহস্থ বাড়িতে থাকে না। যাহা থাকে তাহা প্রথম মহড়াতেই ক্ষুধাক্লিষ্ট নরনারীদের মধ্যে বিলি হইয়া যায়। একটু বেলায় যাহারা আসে তাহাদের শুধু হাতে ফিরিতে হয়। লোক দু একটি করিয়া মরিতে শুরু করিল তাহাদের মধ্যে। টাউনের কুণ্ডবাবুরা ও দাঁ বাবুরা প্রতিদিন 100-150 লোককে খিচুড়ি খাওয়াইতে লাগিলেন। কিন্তু অর্ধলঙ্গ অনশনক্লিষ্ট দিশাহারা নরনারীদের সংখ্যার তুলনায় তাহা নিতান্তই অল্প। ইহার মধ্যে আবার ত্রিপুরা জেলা হইতে বহু নরনারী আসিয়া কোথা হইতে জুটিল। তাহাদের কথা ভালো বুঝিতে পারা যায় না বলিয়া যে গৃহস্থের দোরে যায় তথা হইতে তাহারা বিতাড়িত হয়। কোথাও তাহারা তেমন সহানুভূতি পায় না। এই মহা দুর্যোগের হিড়িকে কত লোককে তলাইয়া যাইতে দেখিলাম। কতবার মনে ভাবিয়াছি ওই মেয়েটির কথা। ধান ভানিয়া রুগ্ন স্বামীর চিকিৎসা চালাইত, নৌকা ভাড়া করিয়া হাত ধরিয়া ডাক্তারখানায় লইয়া আসিত, চৈতন্য চরিতামৃতের কথা বলিত। তাহাদের আর পথে ঘাটে দেখি নাই অনেক দিন। সীতানাথ ডাক্তারকে একদিন জিজ্ঞাসা করিলাম। সীতানাথ বলিলেন, তারা তো অনেক দিন আসেনি, আর আসবে কি?
এই তো কাণ্ড, একে ওষুধের দাম দিতে পারে না, কশিসে ওষুধের দাম এখনো বাকি। অনেক দিন উহাদের দেখি নাই, প্রায় ভুলিয়াই গিয়াছি। ভাদ্র মাসের দিকে আমাদের মহকুমার রিলিফ কমিটির যত্নে লঙ্গরখানা খোলা হইল। সেখানে প্রত্যহ বহু দুস্থ নরনারী লঙ্গরখানায় খিচুড়ি খাইতে আসিত। একদিন উহাদের মধ্যে আবার সেই মেয়েটিকে দেখিলাম একটা মালসায় করিয়া লঙ্গরখানার খিচুড়ি লইয়া কোথায় যাইতেছে। আমি ডাকিয়া বলিলাম, তুমি কোথায় এসেছিলে? দেখিলাম আমায় দেখিয়া সে লজ্জিত হইল, বলিল, এই তোমার স্বামী কোথায়? ওই যে ওই পুরনো ডাকঘরের পেছনে বটতলায় বাবু, আজকাল মোটে হাঁটতে পারে না, চলো দেখে আসি। দেখিবার জন্য কৌতূহল হইল বলিয়া গিয়াছিলাম। গিয়া মনে হইল না আসিলে আমাকে বড় ঠকিতে হইত, কারণ যে দৃশ্য দেখিলাম তাহা সচরাচর চোখে পড়ে না। দেখিলাম পুরনো পোস্ট অফিসের পেছনে যেখানে গভর্নমেন্টের কলেরা ওয়ার্ডের ঘর, তার সামনে বটতলায় একটা ছেঁড়া চ্যাটাই পাতিয়া বউটির খোঁড়া স্বামী শুইয়া আছে। মনে হইল লোকটা চ্যাটাইয়ের সঙ্গে মিশিয়া আছে, এত রুগ্ন। মেয়েটি তার পাশে বসিয়া লঙ্গরখানার খিচুড়ি তাহাকে খাওয়াইতেছে। দুপুরবেলা রাস্তা দিয়া অনেক লোকে যাতায়াত করিতেছে, কেহ চাহিয়া দেখিতেছে, আবার কেহ দেখিতেছে না। খাওয়ানো শেষ হইলে সে কলেরা ওয়ার্ডের কম্পাউন্ডের টিউবওয়েল হইতে শতচ্ছিন্ন শাড়ির আঁচলটা ভিজাইয়া জল আনিয়া স্বামীর মুখে নিগড়াইয়া দিল। আর লোকটি হাঁ করিয়া দুঢোক জল গিলিয়া বলিল, আজ তাহলে এই পর্যন্ত। এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক অনবদ্য ছোট্ট গল্প অসাধারণ। ভালো লাগলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই মতামত জানান। আবার দেখা হবে আগামী অডিওতে এমনি ভালো গল্পের সাথে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার। আর একটু খাবো। মেয়েটি আবার টিউবওয়েলের কাছে গেল, আবার শাড়ির আঁচল ভিজাইয়া জল আনিয়া ওর মুখে দিল। আমি কখনো এমন দৃশ্য দেখি নাই। বলিলাম, অমন করে জল আনছো কেন? মেয়েটি বাঁ হাত দিয়া কপালের ঘাম মুছিয়া পড়িল, ঘটি বাটি কিছু নেই বাবু, কিসে আর জল আনি? কেন, মালসাটা? সে মালসাটা তুলিয়া আমার কাছে আনিয়া দেখাইল, বলিল, সবটা খেতে পারেনি, আধ মালসা রয়েছে, রাত্রিরে দেব, খাওয়া একেবারে কমে গিয়েছে বাবু। তারপর মালসাটা যথাস্থানে রাখিয়া আসিয়া পড়িল, বড্ড কষ্ট হয়েছে বাবু, দিন না একটা কাজটা জুটিয়ে, এক কাঠা চাল শুধু, খুব কমের মধ্যে করে দেব। এই তাহার সহিত আমার শেষ সাক্ষাৎ।